দর্শক বন্ধুরা নমস্কার, আমি সব্যসাচী। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেল এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে শুধুমাত্র হার্ড নিউজ থাকে না, এক্সক্লুসিভ নিউজ থাকে না, বেশ কিছু ভালো লাগা ইন্টারভিউ থাকে। আজকেও একটা ইন্টারভিউ হবে এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে। বেশ কিছু বিষয়বস্তু উঠে আসবে, বলতে পারেন সেগুলো হার্ড টক। কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কল্যাণ চৌবে একমাত্র ব্যক্তি যিনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। আরও এই কারণে যে নজিরবিহীনভাবে সম্ভবত এই প্রথমবার ভারতীয় ফুটবল দল থেকে কোনো কোচ সরে যাওয়ার পরে প্রেসিডেন্টকে ডিরেক্ট অ্যাটাক করেছেন। এটা ভারতীয় ফুটবলের বোর্ড এবং প্রেসিডেন্ট তিনজনকেই অসম্মানিত করা, এটা এক্সট্রা টাইম বাংলা মনে করে। কল্যাণদা, আপনাকে স্বাগত। আমরা আসব, ইগোর স্টিমের জামানা শেষ, এরপরে ভারতীয় ফুটবল আপনার এবং আপনার যে গভর্নিং বডি রয়েছে তাদের হাত ধরে কীভাবে এগোবে? দেখো, স্বাভাবিকভাবেই ভারতীয় ফুটবল এগোতে গেলে আমাদেরকে গ্রাসরুট ডেভেলপমেন্ট এবং ইউথ ডেভেলপমেন্টে দুটো বিষয়ে ফোকাস করতে হবে। এবং যেটা আপনারা জানেন যে গত বছর নভেম্বর মাসে ফিফার পক্ষ থেকে আর্সেন ওয়েঙ্গার সহ তার টিমের 7 জন ফিফা ডেলিগেটস ভারতে এসেছিলেন, ভারতের বিভিন্ন শহরে গেছেন এবং ভুবনেশ্বরে একটা ফিফা ফুটবল একাডেমি গঠন করা হয়েছে। আমাদের দেশে বয়স চুরি করে খেলা একটা সাধারণ প্র্যাকটিস, যার ফলে কি হয়, আমরা যখন 13, 14, 15 বছরের খেলাগুলো খেলি, অনেকাংশে বা অধিকাংশে দেখা যায় যে 2-3 বছর বয়স্ক বেশি ছেলেরা খেলছে, যেটা সরাসরি আমাদের সিনিয়র টিমের ডেভেলপমেন্টের দিকে ক্ষতি করে। সেই বিষয়টাকে খুব গম্ভীরভাবে দেখার জন্য আমরা TW3 টেস্ট বাধ্যতামূলক করেছি, যেন প্রতিটা জুনিয়র খেলোয়াড় এই টেস্টের মাধ্যমে তার বোন টেস্ট, রিস্টের মধ্যে যে টেস্ট হয় সেই টেস্টের মাধ্যমে যেন বয়স চুরিটা আটকানো যেতে পারে। এই বয়স চুরি যদি আটকানো যায়, তাহলে আন্ডার 13-এর একটা স্কোয়াড যদি 4 বছর আর্সেন ওয়েঙ্গারের যে টেকনিক্যাল নো হাউ আছে, সেই নো হাউ যদি ফিফার কোচ বা ভারতীয় কোচেদের মাধ্যমে এই 4 বছর সেই স্কোয়াডকে ট্রেনিং দেওয়া হয়, তাহলে এই আন্ডার 17 টিমটা ধীরে ধীরে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে মেরিটের উপর। আপনারা জানেন যে এতদিন পর্যন্ত আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ 2 বছরে একবার হতো, যার ফলে একটা বয়সের ছেলেরা সবসময় মিস করে যেত আন্ডার 17 খেলতে। সেইটাকে অ্যাড্রেস করার জন্য এখন প্রতি বছর আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হবে 2025 থেকে। ভারত যদি আন্ডার 13 ফিফা এআইএফএফ একাডেমির ছেলেদের নিয়ে ভালোভাবে কাজ করতে পারে এবং তারা যদি 4 বছর বাদে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে বাই মেরিট কোয়ালিফাই করে, তাহলে কি হবে, এই ছেলেগুলো বিশ্বের টপ 50 দেশের মধ্যে চলে আসবে। যখন টপ 50 দেশের মধ্যে আন্ডার 17 ছেলেরা খেলবে, আন্ডার 19 হবে বড় হয়ে, আন্ডার 21, আন্ডার 23, গ্র্যাজুয়ালি কী হচ্ছে, ভারত তাহলে বিশ্বের টপ 50-60 দেশের মধ্যে খেলবে। কিন্তু আমরা যদি এটা ভাবি যে হঠাৎ করে কোনো কোচ নিয়ে আসবো, হঠাৎ করে কোনো প্লেয়ার জোগাড় করে নেবো, আর সিনিয়র টিমের ফিফা র্যাঙ্কিং ভীষণ রকমভাবে কমে আসবে, আমার মনে হয় সেটা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ বিশ্বের প্রতিটা দেশ ফুটবল ভীষণ রকমভাবে উন্নতি করেছে এবং সেই উন্নতিতে যদি আমরা আজকে সমানভাবে একই ট্রেনিং আর টেকনোলজি নিয়ে এগোই, তবুও আমরা এগোতে পারবো না, কারণ 121 নম্বরে রয়েছে। এই জায়গাতে এগোনোর একমাত্র জায়গা হলো যে আমরা যদি নিচ থেকে উপরে যাই। হয়তো বেস্ট আমরা 90-এর মধ্যে আসতে পারি। ইন্ডিয়া টিম যদি প্রতিটা ফিফা উইন্ডোতে খেলে, প্রতিটা ফিফা উইন্ডোতে যদি সমান দলের বিরুদ্ধে খেলে, তাহলে আমার মনে একটা ক্যালকুলেটিভভাবে আগামী 2 বছরে আমরা হয়তো টপ 90-র মধ্যে আসতে পারি। সেটা সিনিয়র টিমের যদি যত ডেভেলপমেন্ট করা যায়। কিন্তু যদি আমরা আন্ডার 13 থেকে উপরে যাই, তাহলে আগামী 4-5 বছরে আমার মনে হয় আমরা টপ 70-75-এর মধ্যে আসতে পারি। এই যে আপনি যে প্রজেক্টের কথাটা বলছেন, আপনি আজকে প্রায় 1.5 বছরের বেশি সময় হয়ে গেল ফেডারেশনের মসনদে বসেছেন, কিন্তু এর আগের থেকে মানে আমি যদি ধরি গত 15-20 বছরের যে একটা ইতিহাস যেভাবে চালিয়ে এসছে, আপনার পক্ষে নতুনভাবে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসা, পুরনো অতীতের যতগুলো জঞ্জাল রয়েছে সেগুলোকে সরিয়ে, এইটা কতটা কঠিন এবং কতটা হেল্প পাচ্ছেন আপনি আপনার বডি থেকে, বা ফেডারেশনেও কিন্তু আপনার যথেষ্ট বিরুদ্ধচারণ করার লোকজন রয়েছে, সবাইকে মিলিয়ে মিশিয়ে একসঙ্গে কীভাবে করতে পারবেন এই প্রজেক্টটা বলে কতটা কঠিন এবং কবে সফল করতে পারবেন বলে মনে হয়?
দেখো, গণতান্ত্রিক উপায়ে একটা সিদ্ধান্ত নিতে হয়, আর এক ব্যক্তি বা এক লিডার একটা ভিশন দেখাতে পারে, একটা স্বপ্ন দেখাতে পারে, কিন্তু ওই ভিশনটাকে বাস্তবায়িত করার জন্য যে ইমপ্লিমেন্টেশনটা দরকার, যে প্ল্যানিং দরকার, সেটাকে পাস করাতে হবে তোমাকে তোমার বডিতে, সেখানে গণতান্ত্রিক উপায়ে মেজরিটি অফ ওপিনিয়নের মধ্যে দিয়ে। আমার মনে হয় সকলেই আমরা চাই, যারা যতজন আছেন ফুটবলের সাথে যুক্ত, সে ফেডারেশন হতে পারে, স্টেট অ্যাসোসিয়েশন হতে পারে, ফুটবল মিডিয়া হতে পারে, ফুটবলের সাথে খেলোয়াড় হতে পারে, ফুটবল রেফারিজ হতে পারে, আমার মনে হয় প্রত্যেক ব্যক্তিই চান যে ভারতীয় ফুটবল যেন উন্নতি করে। এবং ভারতীয় ফুটবল উন্নতির জন্য যদি আমরা কোনো পরিকল্পনা আনি, সেটাকে সেই পরিকল্পনাকে রূপান্তরিত করা, তার অনুমোদন করা বা বাস্তবায়নের ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব কঠিন হবে বলে। বললাম তো একটু কোচ নিয়ে আলোচনা করি, ইগো স্টিমাচ নিয়ে পরে আলোচনা করবো, তিনি তো অতীত হয়ে গিয়েছেন। ভারতীয় দলের শোনা যাচ্ছে আজকে 3রা জুলাই, যতদূর আমি জানি, আমার কাছে ইনফরমেশন, আজকে লাস্ট ডেডলাইন ছিল কোচের বায়োডাটা জমা দেওয়ার, এবং এখনও পর্যন্ত 220+ বায়োডাটা জমা পড়েছে নাকি AIFF এর দপ্তরে। কোন পথে যাচ্ছে, কবের মধ্যে আপনারা নতুন কোচের নাম ঘোষণা করছেন? দেখো, আমি কথা বলবো যে আজ রাত 12টা পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ হয়তো আরও কিছু অ্যাপ্লিকেশন জমা পড়তে পারে 3 জুলাই রাত 12টা পর্যন্ত। আর এটা খুব, আমি বলবো যে ভারতীয় ফুটবলের জন্য একটা পজিটিভ সাইন যে জাতীয় দলের কোচ হওয়ার জন্য 200-রও বেশি কোচের অ্যাপ্লিকেশন এসেছে। তো এর থেকে বোঝা যায় যে সারা বিশ্বে ভারতীয় দলের কতটা গুরুত্ব রয়েছে, কতটা সম্মান রয়েছে। কোচ প্রক্রিয়া আগে কিভাবে হতো সে বিষয়ে আমি না গিয়ে, আমি বরং চাইবো যে কোচের একটা ক্যাটেগরাইজ হওয়া উচিত, যে কোন ক্যাটাগরির অ্যাপ্লিকেশন এসেছে, কারণ কোনো অ্যাপ্লিকেশনই এখনও খোলা হয়নি, তাই আমরা জানি না। কিন্তু তবুও আমার মনে হয় যে নিশ্চয়ই 3টে বা 4টে ক্যাটাগরি হবে, এবং সেই ক্যাটাগরি হওয়ার পরে আমরা বুঝতে পারবো কোন ধরনের কোচেরা অ্যাপ্লাই করেছেন। তারপর এই বিষয়টাকে আমার মনে হয় আমরা এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে গিয়ে আলোচনা করব। এটা দর্শক বন্ধুদের জন্য বা আমাদের জন্য একটু কি বলা সম্ভব যে ক্যাটাগরিটা আপনারা কীভাবে ডিফাইন করছেন, যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব? না, আমার মনে হয় যেহেতু এখনও কোনো অ্যাপ্লিকেশনই খোলা হয়নি, আর আমিও জানি না যে কে অ্যাপ্লাই করেছে, 220 সংখ্যা আপনি বলছেন, এই সংখ্যা আমার কাছেও নেই। আর যে সংখ্যাই আসুক, যতজনই আসুক, যখন অ্যাপ্লিকেশনটা খোলা হবে তখন আমার মনে হয় আমরা জানতে পারবো কোন ক্যাটাগরির লোকেরা অ্যাপ্লাই করেছে। বললাম না, একজনের নাম শোনা যাচ্ছে, তার নাম পার্ক স্যাং এসিও, ভদ্রলোক দক্ষিণ কোরিয়া নিবাসী, এবং দক্ষিণ কোরিয়া ফুটবলের পাশাপাশি ভিয়েতনাম ফুটবলকে তিনি ম্যাসিভভাবে উন্নত করেছেন। ভিয়েতনামকে AFC এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলানো, জাপানের কাছে হেরে গিয়েছিল, এরকম তার সিভি, তাকে পার্ক আঙ্কেল বলে বলা হয় ওই দেশের ইয়েতে। শোনা যাচ্ছে তিনি নাকি অনেক দূরে এগিয়ে রয়েছেন। না, আমিও এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তিনি অ্যাপ্লাই করেছেন, কিন্তু সত্যি কথা বলতে কি আমার কাছে এরকম কোনো খবর নেই, এবং আমি কে অ্যাপ্লাই করেছেন সেই লিস্টও দেখিনি। তবে যারাই অ্যাপ্লাই করে থাকবেন, আমার মনে হয় যে ভারতীয় জাতীয় দল ফুটবলের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদ। তার চিফ কোচ যেই হবেন, তার যোগ্যতা নিরপেক্ষভাবে যাচাই করা হবে, এবং যাচাই করেই তাকে কোচ হিসাবে নিযুক্ত করা হবে। ইগোর স্টিম্যাচের থেকে শিক্ষা নিয়ে, 5 বছরের ইগোর স্টিম্যাচের টেনিয়ার থেকে শিক্ষা নিয়ে ভারতীয় দল অর্থাৎ AIFF কি স্যালারির ব্যাপারটা মাথায় রাখবে? শোনা যাচ্ছে পার্কবাবুর স্যালারি নাকি, তিনি যদি কোচ হন তার নাকি মাসিক স্যালারি 50 লক্ষ টাকা। ভারতীয় ফুটবল কি সেই জায়গায় গেছে যে 50 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা কাউকে বেতন দেবে? দেখুন, এটা ঠিক যে ভারতীয় ফুটবলের কিছু লিমিটেশন রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে। কারণ 2010 সালে ভারতীয় ফুটবল একটা এগ্রিমেন্ট সই করেছিল 15 বছরের, সেটাকে MRA আমরা তখন IMGর সাথে এই এগ্রিমেন্ট সই করা হয়েছিল, যেটা 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সেই এগ্রিমেন্ট ভ্যালিড রয়েছে। যার ফলে আপনি আপনার যে সীমিত রেভিনিউয়ের জায়গা আছে, তার বাইরে আপনি কোথাও থেকে স্পন্সরশিপ জোগাড় করতে পারবেন না, যার ফলে আমাদের হাত বাঁধা রয়েছে।
যে কথা আপনি কিছুক্ষণ আগে আপনার প্রশ্নে জিজ্ঞাসা করেছিলেন যে পরিকল্পনা করে কিভাবে ফুটবলের উন্নতি করা যায়, আর আপনি একটা ভিশন দেখছেন বা 15-20 বছর যেভাবে ফেডারেশন চলেছে আজকে আপনি অন্যভাবে চালানোর চেষ্টা করছেন, সিদ্ধান্ত আপনি কিভাবে রূপান্তরিত করবেন, যে কথা আপনি আপনার প্রশ্নে জিজ্ঞাসা করেছিলেন, এর দুটো প্রতিকূলতা রয়েছে। একটা প্রতিকূলতা অবশ্যই যে সকলের সর্বসম্মতিতে একটা সিদ্ধান্ত পাশ করানো। দ্বিতীয় প্রতিকূলতা এই যে সেই সিদ্ধান্ত মনে করুন লোকে পাশ করে দিল, কিন্তু সেই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য অর্থ কোথা থেকে আসবে। যেমন মনে করুন গত বছর আমি অলিভার খানের সাথে একটা মিটিং করেছিলাম এবং আমাদের দেশে ফুটবল গোলকিপারদের একটা একাডেমি নিয়ে আমি কথা বলেছিলাম। পশ্চিমবাংলা অনেক গোলকিপার তৈরি করেছে, আপনি আমার থেকে বা আমার নিজেও গোলকিপার, তো সেক্ষেত্রে কত গোলকিপার, সুব্রত পাল, অতনুদা, ভাস্কর দা, অসংখ্য গোলকিপার পশ্চিমবাংলা থেকে বেরিয়েছে। কিন্তু আমরা কি একটা স্পেসিফিক গোলকিপার একাডেমি পশ্চিমবাংলায় করতে পারি এবং যার টেকনিক্যাল অ্যাডভাইজার অলিভার খান হতে পারে? এই জিনিসটা আমি আলোচনা করেছিলাম। অলিভার খান বিশ্বের 3বার গোল্ডেন বল পেয়েছেন, অর্থাৎ বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন 3বার, কোনো চারটিখানি ব্যাপার নয়। তার সাথে কথা বলে আমরা একটা মোটামুটি বাজেটের মধ্যে দুই পক্ষই সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ ঠিক আছে, আমরা পশ্চিমবাংলায় একটা কলকাতায় গোলকিপার একাডেমি করতে পারি এবং সেই একাডেমি 35 জন গোলকিপারকে, 30 জন পুরুষ আর 5 জন মহিলা গোলকিপারকে তৈরি করবে একটা বয়স ভিত্তিকভাবে। সব কিছু সবাই মেনে নিল, যে সবাই বলল খুব ভালো, পরিকল্পনাটা যদি হয় খুব ভালো হবে, অলিভার খানের মতো লোক যদি যুক্ত হয় ভারতীয় ফুটবলে, ভারতীয় গোলকিপারদের সাথে। কিন্তু যখন তার অর্থের ব্যাপার হলো, অর্থে আমাদের হাত বাঁধা। আপনি কোথা থেকে অর্থ আনবেন, কিভাবে আনবেন, এই যে বিষয়গুলো রয়েছে, তখন আমাদের ওই পরিকল্পনাটা পাস হওয়া সত্ত্বেও অর্থের জন্য পরিকল্পনাটা পিছিয়ে গেল। তেমনই মনে করুন আজকে যদি কোনো কোচ আসে, যে কোচ অ্যাপ্লাই করেছেন এবং সেই কোচের সিভি সত্যিই খুব ভালো, ভারতীয় ফুটবলের জন্য খুব ভালো, কিন্তু তার যে স্যালারি রয়েছে, তার যে মাইনা রয়েছে, যে বেতন রয়েছে, সেই বেতন হয়তো আমাদের ফুটবলের যে পরিকাঠামো এবং যে সীমিত আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটের সাথে খাপ খাচ্ছে না। তো আমাকে ডেফিনেটলি তখন আলোচনা করতে হবে গভর্নিং বডিতে যে কিভাবে এটাকে করা যেতে পারে, কিভাবে আলোচনা করা যেতে পারে এবং বিভিন্ন লোকের সাহায্য নিতে হবে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাহায্য নিতে হবে জাতীয় ফুটবলের স্বার্থে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে যতক্ষণ না এটা খোলা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো, যতক্ষণ না আমরা বুঝতে পারছি যে কারা অ্যাপ্লাই করেছেন এবং তাদের কি এক্সপেকটেশন রয়েছে বেতন ওয়াইজ, ততক্ষণ আমার মনে হয় আমি বলার কোনো জায়গায় নেই। আর এই আপনার উত্তরকে কিউ ধরেই একটা প্রশ্ন করছি। ক্রিকেটের ক্ষেত্রে বিসিসিআই হচ্ছে এই মুহূর্তে পাওয়ার হাউস। অনেকেই কটাক্ষ করে বলেন, বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য দেশগুলো বলে থাকে যে ভারত নাকি বিসিসিআই নাকি আইসিসিকে নিয়ন্ত্রিত করে। এআইএফএফে সেই ক্ষমতা নেই এই মুহূর্তে ফিফাকে নিয়ন্ত্রণ করবে বা এএফসিকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এআইএফএফ কেন দেশজ কোচদের দিকে ঝুঁকছে না জাতীয় দলে, যাতে দেশীয় কোচরা কোচিং করাতে পারেন? কারণ আমি প্রশ্নটা এই জন্য করছি, আপনি চেনেন অনেকগুলো নাম আমি বলতে পারি, সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী, খালিদ জামিল এবং আরও অনেকে, তারা প্রো লাইসেন্স করে বসে রয়েছেন। কল্যাণদা, মনে করুন আপনি এআইএফএ প্রেসিডেন্ট না হতেন, আপনি একজন প্রাক্তন ফুটবলার হতেন যিনি এএফসি প্রো লাইসেন্স করেছেন এবং আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি হয়তো নিজের বাড়ি মর্গেজ রেখে হোম লোন করে এই লাইসেন্সগুলো করছেন। কেন করবেন, কিসের ভিত্তিতে করবেন যদি আপনাকে সেই সম্মানটা না দেওয়া হয়? কেন ভারতীয় ফুটবল বোর্ড কেন ভারতীয় কোচের দিকে ঝুঁকছে না জাতীয় দলের ক্ষেত্রে? দেখুন, আমি এই কথাটা এইভাবেই বলবো যে এইটা ফেডারেশনের হাতে নেই, কারণ দেশের স্বার্থ সেখানে কোনো কোটা হতে পারে না। দেশের স্বার্থের সাথে কখনো কোনো আপনি কম্প্রোমাইজ করতে পারেন না। তো সেই কারণে যখন জাতীয় দল, ভারতের জাতীয় দলের টিমের কোচ ঘোষণা হবে বা তার সিলেকশন হবে, সেখানে অ্যাভেলেবেল যে বেস্ট অ্যাপ্লিকেশান আছে সেটাকেই নিতে হবে, সেটাই আপনাকে দেশের স্বার্থের জন্য করা। কিন্তু আপনার প্রশ্নের আমি আংশিকভাবে আমার সম্মতি রয়েছে যে সত্যি ভারতীয় কোচেদেরকে প্রমোট করা উচিত, ভারতীয় কোচেদেরকে সুযোগ দেওয়া উচিত এবং এই সুযোগ যদি দিতে হয় ভারতীয় কোচেদেরকে, তাহলে সেটা ক্লাবদেরকে করতে হবে। আজকে আমাদের দেশে এত ক্লাব ফুটবল হচ্ছে, মনে করুন আই লিগ আছে, আইএসএল আছে, 90% ক্লাবে আপনি দেখবেন যে বিদেশি কোচ। তাহলে কেন তারা দেশীয় কোচদের নিচ্ছে না? তারা যদি দেশীয় কোচদের নেয় তাহলে আমার মানে ক্লাব ফুটবলে যখন ডেভেলপমেন্ট হবে, ক্লাব ফুটবল থেকে যখন কোচেরা বেরিয়ে আসবে, তাদেরকে জাতীয় দলে নেওয়ার সুবিধা হবে।
এর উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা বলতে পারি কথা, সেটা হলো ডেভিড মহারান থেকে এই বছর জাতীয় দলের সুযোগ পেয়েছে। আমি যদি বলি সেই ডেভিডের জাতীয় দলে সুযোগ পাওয়ার সামান্য কৃতিত্বের অধিকারী আমিও, কারণ আমি রাজ্য ফুটবলে কলকাতা লিগে বা শহরের লিগে বিদেশি খেলোয়াড় বন্ধ করেছি। আমাকে এই পরিকল্পনা পাশ করাতে অনেক সময় লেগেছে, 3-4টে মিটিং লেগেছে, যে বোঝানোর জন্য কেন দেশীয় খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। আপনি যদি আজকে গ্রামান্তরেও কোথাও কোনো খেলা দেখতে যান, দেখবেন যে দুটো দলের দুটো 4টে স্ট্রাইকার আফ্রিকান স্ট্রাইকার খেলছে। তাহলে টপ থেকে বটম সব জায়গায় যদি আফ্রিকান স্ট্রাইকার বা বিদেশি স্ট্রাইকাররা খেলে, বড় চেহারার অ্যাডভান্টেজ নিয়ে খেলে, তাহলে ভারতীয় স্ট্রাইকাররা খেলবে কোথায়? এখানে তো উল্টো একটা দিকও রয়েছে। মনে করুন আইএসএল এবং আই লিগের 90% ক্লাব বিদেশি কোচদের দিকে ঝুঁকছে। এবার একজন বিদেশি কোচকে নিয়োগ করা হচ্ছে, তিনি তার সাপোর্ট স্টাফ নিয়ে আসছে। তারা কতটা গুণমানের ভালো মন্দ সে বিষয়ে আমি যাচ্ছি না। এআইএফএফ কি একটা উদাহরণ তৈরি করতে পারে, দেখো ভাই তোমরা যাই করো, আমি হচ্ছি ফুটবল বডি, আমি দেশীয় কোচ খেলাবো, আমি দেশের কোচকে দিয়ে জাতীয় দল কোচিং করাবো। এআইএফএফ কি এরকম একটা উদাহরণ তৈরি করতে পারে? আমার মনে হয় এটা আলোচনা সাপেক্ষ, কারণ একটা সাক্ষাৎকারের মাঝখানে দাঁড়িয়ে আমি এমন একটা কথা বলতে পারি না যে কথাটা পলিসিগত সিদ্ধান্ত। মনে করো ভারতীয় কোচেরা কোনো ক্লাবে বাধ্যতামূলকভাবে সুযোগ পাবে একজন বা একাধিকজন, এটা একটা পলিসিগত সিদ্ধান্ত। এটা আমাদেরকে আলোচনা করতে হবে। আমি সাক্ষাৎকারের মাঝখানে উত্তর দিতে পারবো না, তবে এটা ভালো পরামর্শ। আমি নিজেও চাই যত বেশি ভারতীয় খেলোয়াড়, ভারতীয় কোচেরা টপ লেভেলে উঠে আসবেন, তত ভারতের ফুটবলের জন্য ভালো হবে। আপনি একটা কথা বলছিলেন যে আর্থিক সঙ্গতির কথাটা বলছিলেন। মনে করে দেখুন এখন যা চলছে, এফএসডিএল যদি আপনাদের সঙ্গে সম্পর্কটা বিচ্ছিন্ন করে, তাহলে কি এআইএফএফের সেই ক্ষমতা আছে যে নিজের বলে ফুটবল হাউসকে চালাতে পারে, ভারতীয় ফুটবলকে পরিচালনা করতে পারে? কারণ আইএসএল আসার পরে আই লিগের কী অবস্থা হয়েছে আমার থেকে আপনি অনেক ভালো জানেন, আপনি প্রফেশনাল ফুটবলার ছিলেন। দেখুন, যে 2025 ডিসেম্বর মাস পর্যন্ত এই এগ্রিমেন্ট রয়েছে। সুতরাং এই এগ্রিমেন্টের আলোচনা আইনগতভাবে এখন করা যায় না, এবং এই এগ্রিমেন্টের সম্পর্কে যাবতীয় কিছু 6 মাস আগে, এগ্রিমেন্ট শেষ হওয়ার 6 মাস আগে, মানে জুন 2025 আমরা এই বিষয়ে আলোচনা করতে পারবো, যা আইনগতভাবে ওখানে ক্লজগুলো দেওয়া রয়েছে। আজকের দিনে আমরা যেটা দাঁড়িয়ে আছি, আজকের দিনে দুপক্ষই রয়েছে এবং যে এগ্রিমেন্ট রয়েছে সেই এগ্রিমেন্টকে অনার করে চলা হচ্ছে। এটাকেই মেনে চলতে হবে যে জেন্টলম্যানস কমিটমেন্ট, সেইভাবেই চলতে হবে। এবং আমার মনে হয় যে আমরা জানি যে যতটুকু চাদর আছে ততটুকুই আমরা পা ছড়াবো, তার মধ্যে থেকেই ভারতীয় ফুটবলের জন্য যা যা করার সেগুলো করব। কল্যাণদা কিন্তু আমাদের সঙ্গে প্রায় 20 মিনিটের বেশি কথা বলে ফেলেছেন, অনেকগুলো উল্লেখযোগ্য বিষয় নিয়ে কথা বলে ফেলেছেন। দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন এই মুহূর্তে, তারা কি বলতে পারবেন কল্যাণ চৌবে এই 20 মিনিট আমার সঙ্গে কথোপকথনের মাঝে কতবার ঘড়ি দেখেছেন? সম্ভবত একবারও দেখেননি। কেন বিষয়টা আনছি বলছি, ইগর শ্রীনাথ আপনাকে বলেছেন যে আপনার সঙ্গে প্রথম সাক্ষাতে 3 মিনিটের সাক্ষাতে নাকি 5 বার আপনি ঘড়ি দেখেছিলেন। তখনই নাকি উনি বুঝে গিয়েছিলেন যে ভারতীয় ফুটবলের উন্নতি আপনার দ্বারা সম্ভব নয়। কীভাবে কাউন্টার করবেন? আমি কাউন্টার করব না, কিন্তু আমি নিশ্চয়ই বলবো এটা নিম্নরুচির পরিচয়। আপনি 5 বছর একটা দেশের জাতীয় দলের মূল দায়িত্বে ছিলেন, আপনাকে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, আপনি যখন যা চেয়েছেন তাই পেয়েছেন। 5 বছরে আপনি 14 কোটি টাকা বেতন পেয়েছেন। ভারতের মতো দেশ, যেখানে আপনি এখন বাজেট নিয়ে কথা বলছি, সেই দেশের ফুটবল ফেডারেশন কখনো টাকার কথা ভাবেনি। যখন যা চেয়েছেন তাই দিয়েছি। শুধু চার্টার্ড ফ্লাইট উনি চেয়েছিলেন সৌদি আরব থেকে গুয়াহাটি যাওয়ার জন্য, আসাম যাওয়ার জন্য। চার্টার্ড ফ্লাইটেরও আমি ভীষণ চেষ্টা করেছিলাম, শেষ মুহূর্তে আমরা করতে পারিনি, লজিস্টিক্যাল কিছু চ্যালেঞ্জ ছিল। তো আপনি ভাবুন যে মানুষ তার কার্যকালের থেকে বেরিয়ে যাওয়ার পরে সে তার এমপ্লয়ার সম্পর্কে এই মন্তব্য করতে পারে, তাহলে তার গ্রহণযোগ্যতা কী হতে পারে। এবং আমার মনে হয় যে আগামীতে যখন তাকে কেউ এমপ্লয়ি হিসেবে নেবেন, এই বিষয়গুলো তারা পুনর্বিবেচনা করবেন যে এই মানুষকে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে কী কী বিষয়গুলো দেখা উচিত। এবং এখানে তো একটা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, মানে নজিরবিহীনভাবে সম্ভবত ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথম যে সংস্থার মাথা, অর্থাৎ সংসারের যিনি কর্তা, তাকেই আক্রমণ করা মানে হচ্ছে সেই সংসারের দিকেও প্রশ্নটা তোলা।
আমি সেটাই আমি সেটাই মনে করি, আমার সাংবাদিকতা স্কিল বা শিক্ষা সেটাই বলে যে প্রতিষ্ঠানকেও মানে প্রশ্নের মুখে রাখা। আর আপনি বলছেন 14 কোটি টাকা স্যালারি পেয়েছেন, 14 কোটি টাকা তো মানে ভাবনা চিন্তার বাইরে। ভারতীয় ফুটবলে সাফ কাপ এবং তারপরে ইন্টারকন্টিনেন্টাল কাপ ছাড়া তো ইগোর স্ট্রিম ম্যাচের ঝুলিতে সেরকম কোনো বড় সাফল্য নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে না, সাফ কাপেও তার সাফল্য নেই। সাফ কাপের সেমিফাইনালে উনি লাল কার্ড দেখে বাইরে ছিলেন, সাফ কাপের ফাইনালে উনি লাল কার্ড দেখে বাইরে ছিলেন। আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি যে সাফ কাপে প্রথমবার, সাফ কাপে আপনি সবসময় ফেভারিট, 10 বারে 9 বার জিতেছেন, তো কারণ নেপাল, বাংলাদেশ, ভুটানের বিরুদ্ধে খেলেন। আমি প্রথমবার সাফ কাপকে আরও কম্পিটিটিভ করার জন্য আমার যে ব্যক্তিগত আন্তর্জাতিক রিলেশনশিপ রয়েছে তার দ্বারা লেবানন এবং কুয়েতকে নিয়ে আসি। আমি বা সাধারণ মানুষ এমনও ভাবতে পারেন যে হয়তো এতে সাফ কাপ জেতার ক্ষেত্রে তার মনে সংশয় ছিল, তাই তিনি রিস্ক নিতে চাননি, তাই তিনি পালিয়ে যাওয়ার রাস্তা অবলম্বন করেছেন। সাফ কাপ জেতার যাবতীয় কৃতিত্ব যায় মহেশ গাওলির উপর, কারণ মহেশ গাওলির রিজার্ভ বেঞ্চে বসে টিমকে নির্দেশ দিয়েছেন। কোচ এখান থেকে ফোনও করতে পারেন না, অর্থাৎ খেলার মধ্যে কোনো পরিবর্তন, খেলার মধ্যে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত, যাবতীয় সিদ্ধান্ত মহেশ গাওলি নিয়েছেন। তা আপনি কি পালিয়ে যাননি সাফ কাপ থেকে? আপনি পালিয়ে গেছেন। আপনি কোনো ম্যাচ খেলতে চাননি। এশিয়া কাপ যখন হচ্ছে, আপনি এখন বলছেন আপনার হার্টে অপারেশন হয়েছে, তখন আপনি বলেননি। তখন আপনি বলেছেন এশিয়া কাপ কোনো গুরুত্বপূর্ণ নয়, লেটস নট টক অ্যাবাউট এশিয়া কাপ। কেন? তার মানে আপনি অসুস্থ ছিলেন, আপনার তখন হার্টে অপারেশন হয়েছিল, আপনি কোচ ছিলেন না, আপনি একজনকে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসেছেন, লুকিয়েছেন প্রফেশনাল এথিক্সের বাইরে। আপনি একটা দেশের স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। মানুন, আপনার যে চিফ কোচকে আপনি এত পয়সা দিয়ে রাখছেন, সেই লোকটা মেডিকেলি ফিট নয়, আর কেউ জানে না ফেডারেশনের। সেই লোকটা টাচ লাইনে দাঁড়িয়ে রয়েছে, তার কদিন আগে হার্ট অপারেশন হয়েছে। আপনি ভাবুন যে আপনিও দীর্ঘ 20-25 বছর ধরে ফুটবলের সাংবাদিকতা করছেন। আমি যখন ফুটবল খেলেছি, ভারতীয় দল এক্সপোজার ম্যাচ পেত না, সাই টিমের এনআইএস কোচেদের সাথে ম্যাচ খেলতো, কলকাতায় সেল টিমের সাথে ম্যাচ খেলতো, 7 গোল 8 গোল 11 গোল করে করতো। আমি অসংখ্যবার প্রিয়তাকে বলেছি আমাদের কটা বিদেশে ম্যাচ খেলতে দেওয়ার সুযোগ করে দেওয়া। সেই সময় ফেডারেশন পারেনি, আর্থিক অভাব ছিল নিশ্চয়ই, আমি দোষ দিচ্ছি না। কিন্তু আমি একজন খেলোয়াড় প্রেসিডেন্ট হওয়ার পরে আমি বুঝেছি যে আপনাকে ম্যাচ প্র্যাকটিস দরকার, এক্সপোজার ম্যাচেস দরকার। প্রথমবার একটা ক্যালেন্ডার ইয়ারে আপনি 25টা ম্যাচ পেলেছেন, ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে কোনো দিন হয়নি। কারণ একজন খেলোয়াড় জানে যে টিমের কোথায় দরকার। প্রতিটা খেলার আগে আপনি বাহানা দিয়েছেন। আপনি 2010-এর পর ভারত 2022-এ গেছে, যেটা কোভিডের জন্য 23-এ হয়েছে এশিয়ান গেমস। 13 বছর পর প্রথমবার এশিয়ান গেমসে যাচ্ছেন। আপনার কী হবে ফোকাস? আমি একটা ভালো করে খেলি, আপনি বলছেন এশিয়ান গেমসে ফুল টিম পাঠাবো না। আপনার এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, উনি তো বলেছেন যে আপনাদের দিকে দোষ দিয়েছেন যে আপনারা এশিয়ান গেমসে নাকি সিনিয়রদের পাঠাতে পারেন, চাননি, শুধুমাত্র 3 জন সিনিয়রকে পাঠিয়েছেন, সুনীল, গুরপ্রীত এবং সন্দেশ জিঙ্গান। না, আপনি প্রশ্নটা ভুল বুঝেছেন। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী আপনি 3 জন সিনিয়র প্লেয়ারকে নিয়ে যেতে পারেন, বাকি সবাই অনূর্ধ্ব 23। একদম ঠিক আছে। উনি আমাদের দেশে 3 জন সেরা সিনিয়রকে, 3 জন সেরা স্ট্রাইকারে সুনীল, গোলে গুরপ্রীত, ডিফেন্সে সন্দেশ, এই 3 জন আমাদের সেরা। উনি এই 3 জনকে বাদ দিয়ে টিমকে নিয়ে যাচ্ছেন এশিয়ান গেমসে। তো আপনি চাইবেন না যে যখন আপনার 12 বছর 13 বছর বাদে দেশ প্রথমবার এশিয়ান গেমসে যাচ্ছে, আপনি আপনার বেস্ট টিমটাকে নিয়ে যান? কেন নিয়ে যাবেন না আপনি? তো আমরা বলেছি আপনি সুনীল ছেত্রীকে নিয়ে যান, আপনি সন্দেশকে নিয়ে যান, গুরপ্রীতকে নিয়ে যান। একজন ভারতীয় ফুটবলের প্রেসিডেন্ট হিসেবে, ভারতীয় ফুটবলের ফ্যান হিসেবে আপনি কি চাইবেন? আপনার বেস্ট টিম যান। তো সেখানে কি অপরাধ আছে, কি দোষের জায়গা আছে? আরে জ্যোতিষীটাকে দেখুন, সেটা তো আমার কার্যকালের আগে এসেছে, কিন্তু আমি শুনেছি জ্যোতিষীর জন্য 45 লক্ষ টাকা বিল হয়েছে, আমাকে কেউ বলেছে। এবং সেই হিসাবটা দিয়েছেন? দেখুন, আমি আবার কথা বললাম যে একটা রুচির নিচে আমি কথা বলবো না। এবং স্বাভাবিকভাবেই আমি যখন একটা সংস্থার আমি হেড করছি, আমাকে দেখুন, যে কোনো মানুষ আপনাকে নিন্দা করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে কেউ আপনাকে গাল দিল আপনি তাকেও গাল দেবেন। আপনার কাজ হচ্ছে, আপনার এই মুহূর্তে আমার যে দায়িত্ব রয়েছে, যে ভারতীয় ফুটবলের একটা প্রপার প্ল্যানিং হোক, ভারতীয় ফুটবলের একটা উন্নতির দিকে এগিয়ে যাক। ভারতের মতো বিশাল একটা দেশে, যেখানে গত 50-60 বছর ভারত ফুটবলে সেরকম কিছু করেনি, আন্তর্জাতিক ফুটবলে রাতারাতি একটা পরিবর্তন চোখে পড়বে না। একটা পরিবর্তন আসতে গেলে সময় লাগবে, 7-8 বছর লাগবে। আমার
আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই। আপনি যদি আমার ফুটবলের উত্থান দেখেন, আমি 12 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত টাটা ফুটবল একাডেমিতে ছিলাম, যেটা দেশের সেরা একাডেমির মধ্যে একটা একাডেমি গণ্য হতো। তার আগে আমি সাইতে ছিলাম, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে। তারপর আমি যা প্রফেশনাল ফুটবল খেলি। আমি ভারতীয় ফুটবলের যে চ্যালেঞ্জেস এবং অ্যাডভান্টেজ আমি জানি। গুগলের কপি পেস্ট করা জ্ঞান আমার নয়, যে কি হয় ইংলিশ প্রিমিয়ার লিগে সেটাকেই কপি পেস্ট করে আমি আমার দেশে করব তা নয়। আমি জানি ভারতবর্ষের এমন কোনো মাঠ নেই আমি যখন খেলোয়াড় ছিলাম সেখানে আমি খেলিনি। আমি জানি স্টেডিয়ামের কোন গোল পোস্টে দাঁড়ালে উল্টো দিকে সূর্য কখন ওঠে এবং চোখে গোলকিপারের লাগে। আমার এই বিষয়গুলো ধারণা রয়েছে। তো আমি কেউ আপনাকে নিন্দা করছে, কেউ আপনাকে গালাগাল দিচ্ছে, তার কি মোটিভ থাকতে পারে? কারণ দেখুন, আজকে আপনি একটা চেয়ারে বসেছেন, সাধারণ ফ্যান চাইবে কি ফুটবলের উন্নতি হোক। কিন্তু যদি কারো রাজনৈতিক অভিলাষা থাকে, যার মনে করুন তাঁর এবং তাঁর লবির লোকের ওই চেয়ারে বসার ইচ্ছা থাকতে পারে, সে ক্রমাগত কি করবে? আপনাকে আক্রমণ করবে, ক্রমাগত আপনাকে কাজ করতে বাধা দেবে। এটা স্বাভাবিক। সারা পৃথিবীর রাজনীতি এইভাবেই চলে। ফুটবলেও একটা রাজনীতি রয়েছে। আমি একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এসেছি। তো আমার দায়বদ্ধতা রয়েছে ভারতীয় ফুটবলের ফ্যানেদের প্রতি। আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং আমাদের এন্টায়ার টিমের পরামর্শ অনুসারে যেটা আমাদের সাধ্য সামর্থ্যতে ভারতীয় ফুটবলের জন্য করা যায় সেটা আমরা করব। সর্বোপরি আমি এটাও বলতে চাই যে দেখুন, এর আগে পর্যন্ত কখনো ভারতীয় ফুটবল সংঘের সাথে কখনো ফিফা এবং এএফসির এত ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। আজকে আপনি প্রতি 2 মাস 3 মাসে দেখেন যে ফিফার কিছু না কিছু ভিজিট আমাদের দেশে হচ্ছে, এএফসির কিছু না কিছু সাপোর্ট আমাদের দেশে পাচ্ছে। ভারত যখন আন্তর্জাতিক ফুটবল থেকে পিছিয়ে ছিল 1950 থেকে 2000 পর্যন্ত, এই যে 50 বছর ভারত পিছিয়ে ছিল, আমার মনে হয় সেই গ্যাপটা মেটানোর ক্ষেত্রে আমি যে আন্তর্জাতিক রিলেশনশিপটা তৈরি করেছি সেটা আগামী দিনে ভারতীয় ফুটবলকে লাভ দেবে। আমার লাস্ট দুটো প্রশ্ন, আপনি খুব ব্যস্ত মানুষ। জিয়ান্নি ইনফান্তিনো কিংবা আর্সেন ওয়েঙ্গার বা অলিভার কান, এদের সঙ্গে ছবি আপনি তুলেছেন, সেই ছবি এআইএফএফ নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আপনি কোনো অন্যায় করেছেন? মানে ইগোস্টিং ম্যাচ বলছে আপনি নাকি ছবি তুলতে বিদেশি যান। না, সেটা ঠিক আছে। আমি বললাম আমার কাছে হি ইজ নো বডি টু মি নাও। আমার কাছে এক্স এমপ্লয়। তো স্বাভাবিকভাবেই এক্স এমপ্লয় কী বলছে এবং একজন ফেলিওর লোক যে যখন তিনি ভারতীয় ফুটবলকে নিয়েছিলেন দায়িত্বে, কারণ নন টেকনিক্যাল লোকেদেরকে কিছু বুঝিয়ে দেওয়া খুব সহজ। আমরা ফুটবল খেলে বড় হয়েছি, আপনি হঠাৎ করে আমাদের বুঝিয়ে দিতে পারবেন না। যে কারণে বারংবার উনি চেষ্টা করেছেন যে কিছু বুঝিয়ে দেবেন। 5 বার তার সাথে আমি মিটিং করেছি এবং বুঝেছি যে ফুটবলের থেকে ফুটবলের বাইরে তার বেশি ইন্টারেস্ট রয়েছে। আপনি নিশ্চয়ই ছবি তুলেছেন। আর্সেন ওয়েঙ্গারের সাথে প্রথম ছবি আমি যখন পোস্ট করেছিলাম রওয়ান্ডাতে, তখন সোশ্যাল মিডিয়ায় একটা এরকম হয়ে গেছিলো যে এআইএফএফ প্রেসিডেন্ট ছবি তোলে। আমি লিখেছিলাম যে আর্সেন ওয়েঙ্গার ভারতে আসবে। কেউ ভারতে বিশ্বাস করতে পারেনি যে কোনো দিন আর্সেন ওয়েঙ্গার ভারতে আসতে পারে। খুব সমালোচনা হয়েছিল। আজকে 140 কোটির জনসংখ্যার দেশে আমরা বাস করি, যেখানে ফ্রি প্রেস রয়েছে, ফ্রি ওপিনিয়ন রয়েছে, যে আপনি যা কিছু বলতে পারেন, যা কিছু লিখতে পারেন, আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সোশ্যাল মিডিয়ায়। আপনি যাকে যা কিছু বলতে পারেন, প্রধানমন্ত্রীকে চোর বলতে পারেন, মুখ্যমন্ত্রীকে কিছু বলতে পারেন, যে কোনো লোককে, যে কোনো চেয়ারকে আপনি কথা বলতে পারেন। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এটা যে জিনিসটা, এবং এক্ষেত্রে আপনি প্রতিটা লোককে গিয়ে উত্তর দিতে পারেন না। কিন্তু যে জিনিসটা আমি সহজ সরল ভাষায় আপনাকে বলতে চাই, এটা ঠিক আর্সেন ওয়েঙ্গার ভারতে আসা বা ভারতে তাকে আনা আমার পক্ষে সহজ ছিল না। ভারতের যে ফিফা র্যাঙ্কিং, ভারতের যে বর্তমান ফুটবল, আমার 3টে মিটিং লেগেছে আর্সেন ওয়েঙ্গারকে ভারতে আনার জন্য। আমি রোয়ান্ডাতে মিটিং করেছি, আমি প্যারিসে মিটিং করেছি, তারপর সিডনিতে মিটিং করেছি। তারপর আর্সেন ওয়েঙ্গার বলেছেন তার দলের লোকেরা আসবেন, তিনি ভিডিও কনফারেন্সে কথা বলবেন। কিন্তু স্বাভাবিকভাবে আমি সেই বিশ্বাস তৈরি করতে পেরেছি যে আপনি আসুন, আমি ভারতের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়ে আপনাকে কথা দিচ্ছি, ভারতে ভীষণ সম্ভাবনা রয়েছে। ভারতে পরিকাঠামো করার জন্য কোথাও কোনো অভাব নেই, কিন্তু একটা হাসপাতাল কেবলমাত্র 4 দেওয়ালের বিল্ডিং নয়, বা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ বা একটা 4 দেওয়ালের বিল্ডিং নয়। সেখানে ভালো সার্জন লাগবে, ডাক্তার লাগবে, প্রফেসর লাগবে। আমার দেশে 1000-এর মতো এরকম ফুটবল একাডেমি রয়েছে, যেখানে কোথাও ছোট জিমন্যাসিয়াম, সুইমিং পুল, এক বা একাধিক মাঠ রয়েছে। আমার যেটা অভাব রয়েছে, আমার ইন্টারন্যাশনাল কোচের অভাব রয়েছে। আপনি বিশ্বের শ্রেষ্ঠ কোচ, আপনি যদি আমাদেরকে গাইড করেন, আমরা আগামী 5-6 বছরে নিখাত আমাদের ইউথ ডেভেলপমেন্টকে করতে পারবো। ওনার একটা চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা হয়েছে,
74 বছর বয়স উনি শেষে আমাকে বলেছেন যে কল্যাণ, আমি তোমার এই উৎসাহ দেখে আমি এত প্লিজড হয়েছি, আমি মারা যাওয়ার আগে আন্ডার-17 ভারত যেন কোয়ালিফাই করে সেটা নিশ্চিত দিয়ে যাবো। আমার লাস্ট প্রশ্ন, না এর সাথে একটা বলি, একটা মাত্র একাডেমি নিয়ে কথা হয়েছিল। আমি বলছি যে ভারতের মতো দেশে একটা একাডেমি কী হবে, 140 কোটির দেশে একটা একাডেমি কী হবে? আমরা তখন কথা বলেছি, কত আলোচনা, কত তর্ক দিয়ে শেষ হয়েছে 5টা একাডেমি হবে, যে একটা নয় 5টা জোনে একাডেমি হবে। তারপর এমনও কথা হয়েছে যে একাডেমির কোনো ঊর্ধ্বসীমা থাকবে না। যদি আমি কর্পোরেটকে, যদি আমি সরকারকে কনভিন্স করতে পারি, যদি আর্থিক বিষয়টা কোনো বাধা না হয়ে দাঁড়ায়, তাহলে একাধিক বা যতগুলো দরকার একাডেমি করা যেতে পারে। আমাদের টার্গেট হবে যে আন্ডার-17 ভারত যেন আগামী 7-8 বছরে কোয়ালিফাই করতে পারে ওয়ার্ল্ড কাপে অন মেরিট। লাস্ট প্রশ্ন, আপনি যখন এআইএফএফে নিজের কার্যকাল শুরু করেছিলেন তখন আপনার মানে বলা যায় জয়বীরুর মতো বন্ধুত্ব ছিল সাজি প্রভাকরণের সঙ্গে। তারপর যাই কারণে হোক আপনার কার্যকরী কমিটি থেকে আপনি ওনাকে বাদ দেন। আমি সেই প্রসঙ্গে আসছি না, আসছি যে প্রসঙ্গে ইগর স্টিমাচের যে প্রেস কনফারেন্সটা, প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, আপনার কোথাও গিয়ে মনে হয় একটা প্রপাগান্ডা গেম, আপনাকে আপনার বিরুদ্ধে যারা গোষ্ঠীরা রয়েছে ফেডারেশনের মধ্যে কোথাও গিয়ে আপনাকে একটা অ্যাটাক করার চেষ্টা করছে ক্রমাগতভাবে। এটা এবার নতুন একটা চাল ছিল ইগর স্টিমাচকে দিয়ে। না দেখো, আমি কি বলছি যে ফুটবলের যারা ফ্যান, যারা চায় যে ফুটবলের উন্নতি হোক, যারা সাধারণ সমর্থক, সাধারণ দর্শক, তারা চাইবে এআইএফএ প্রেসিডেন্ট ভালো কাজ করুক, ভালো টিম তৈরি হোক, ভালো একাডেমি হোক, তাড়াতাড়ি ভালো টিম করুক। কিন্তু যার মনে করুন উচ্ছ্বাসা আছে, মহত্ত্বাকাঙ্ক্ষা আছে যে সেও এআইএফএ প্রেসিডেন্টের চেয়ারে বসতে চায়, এআইএফএ প্রেসিডেন্টকে পিছনে ছুরি মেরে বা তাকে টেনে নামিয়ে, এমনও তো লোক থাকবে আমাদের দেশে। এমন আমাদের দেশে কেন, সব দেশেই রয়েছে, পক্ষ এবং বিপক্ষে আপনার লোক থাকবে। তো স্বাভাবিক যে ভারতের সব লোক যে আপনার পক্ষে তা তো নয়, অনেক লোক আছে আপনার বিপক্ষে আছে। তারা এই কারণে বিপক্ষে আছে তা নয় যে তারা আপনাকে অপছন্দ করে বা আপনি ভুল কাজ করছেন, তারা এই কারণেও বিপক্ষে আছে যে আপনি যদি বেশি ভালো কাজ করেন তাহলে তাদের কাছে প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন হয়ে যাবে। আমি চেষ্টা করেছিলাম যে এআইএফএফের নিজস্ব অ্যাপ হোক, যদি ফিফা প্লাস থাকতে পারে তাহলে এআইএফএফ প্লাস কেন হবে না, বা একটা ফুটবলের নিজস্ব চ্যানেল কেন হবে না। আজকে কেন ফুটবলের জন্য আমাকে বিভিন্ন চ্যানেলে দরজায় ঘুরতে হবে, যে আজকে কখনো দূরদর্শন দেখাচ্ছে, কালকে কখনো সোনি দেখাচ্ছে, পরশু কখনো স্টার দেখাচ্ছে। এআইএফএফ একটা বড় হাউস, নিজস্ব একটা চ্যানেল হওয়া উচিত, এবং সেটা করতে পারি। অর্ধেকের বেশি কাজ হয়ে যাওয়ার পরেও বাধা দিয়ে আটকে দেওয়া হয়। অনেক কাজ আমি করতে চেয়েছি, করতে দেওয়া হয়নি। তার একমাত্র কারণ হলো এই একাডেমির, অলিভার খানের একাডেমিও ওই রকম একটা বিভিন্ন জিনিস যেটা আটকে দেওয়া হয়েছে। এই কারণে আটকে দেওয়া হয় না যে আপনি ভুল কাজ করছেন, অনেক সময় এই কারণেও আটকে দেওয়া হয় যে আপনি বেশি কাজ করছেন, আপনি সময়ের থেকে আগে দেখতে পারছেন, আপনার সেই ভিশনারি আছে যে আপনি বোধহয় বেশি ভালো কাজ করে দিলে তখন আপনাকে টেনে নামানো যাবে না। ইন্ডিগোর সাথে একটা ডিল, ভারতবর্ষের যে উচ্চ মধ্যবিত্ত মানুষ সে প্লেনে যায়, আপনার অনেক টুর্নামেন্ট কোথাও যদি আপনি রাজ্য স্তরে, শহরের স্তরে করেন, 15-20 লাখ টাকা, 25-30 লাখ টাকা পেলেই হয়ে যায়। ছোটো টুকরো আপনি যদি স্পন্সরশিপ পান, তারা কারা পাবে? যারা প্লেনে যাত্রা করে। আমি ইন্ডিগোর সিইওর সাথে দেখা করলাম যখন অলিম্পিকের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, এশিয়ান গেমসের টিম যাচ্ছিল। আমি গিয়ে সিইও, উনি হল্যান্ডের লোক, আমি ওকে রিকোয়েস্ট করলাম আমি একটা আপনার চার্টার্ড ফ্লাইট চাই, যে ইন্ডিগো ফ্লাইটের মধ্যে তিরঙ্গা থাকবে। এশিয়ান গেমস থেকে যে মেডেল বিজয়ী খেলোয়াড়েরা আসবে তারা দিল্লিতে যখন নামবে মেডেল নিয়ে, একটা আমার তিরঙ্গা দেওয়া ফ্লাইট হবে। উনি বললেন যে খুব ভালো আইডিয়া মিস্টার চৌবে, যে আমি খুব এটা পছন্দ করছি, কিন্তু হাংজাওতে আমার ল্যান্ডিং পারমিশন নেই, সেহেতু আমি এটা করতে পারবো না। তখন আমি বললাম ঠিক আছে, যদি অলিম্পিকের সাথে না হয়, আমি ফুটবলেরও প্রেসিডেন্ট, আসুন আমরা যদি ফুটবলের কিছু করি। আপনি হল্যান্ডের লোক, আপনি ফুটবল নিশ্চয়ই পছন্দ করেন। বলে ফুটবল তো আমার খুব পপুলার, আমার খুব ফেভারিট খেলা। আমরা স্থির করলাম বাটার সিস্টেমে হবে। উনি বললেন দেখো, আমরা লো কস্ট এয়ারলাইন্স, আমাদের কোম্পানি পলিসিতে কোনো স্পন্সরশিপের ব্যাপার নেই। আমরা অলরেডি ভারতে 62% মার্কেট শেয়ার আমাদের, এবং আমি জানি যে আগামী দিনে ভারতের ছোট মেজো শহরে আরও এয়ারপোর্ট হবে। ও বললাম আমি একটা কাজ করতে পারি, ভারতের যতগুলো এয়ারপোর্ট আছে সব কটা এয়ারপোর্ট থেকে ইন্ডিগোর ফাংশন আছে, প্রতি কটা এয়ারপোর্টে ইন্ডিয়ান ফুটবল টিমের অডিও ভিডিও ভিজুয়াল যাবে, প্রতি কটা এয়ারপোর্টে সারাদিন চলতে থাকবে। কত বড় প্রচার! আর প্রতিটা মাসে 12 মাসে 12টা ম্যাগাজিনে
দু পাতার ফুটবল নিয়ে ইন্ডিগোর যে ইনফ্লাইট ম্যাগাজিন আছে সেইটা যাবে, ফুটবল নিয়ে লেখা। আপনার 10টা শুটিং হবে, যে 10টা শুটিং আমি মালয়েশিয়াতে করালাম ন্যাশনাল স্টেডিয়ামে আমার রিলেশনশিপে, ফ্রি অফ কস্ট, স্টেডিয়ামের 1 টাকা ভাড়া লাগেনি, ইন্ডিগো কোনো চার্জ করেনি, সুনীলরা ভিডিও করেছে, সারা দেশে ওটা হবে, প্রচার হবে। যখন আপনি বলেন স্পন্সরশিপ আসবে কোথা থেকে? প্রচার থেকে। যখন মানুষ ফ্লাইটে যাতায়াত করবে, যখন দেখবে ফুটবল নিয়ে এত পজিটিভ লেখা, যখন এয়ারপোর্টে দেখবে ফুটবলের ভিডিও আসছে, কত ভালো হবে, ফুটবলের প্রচার বাড়বে। শুধুমাত্র এই কাজটাকে আটকে দেওয়ার জন্য 4 মাস না 6 মাস আটকে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে আপনারা জানেন কি বলা হলো, 1 টাকার ডিল নেই সেখানে। এআইএফএফ এবং ইন্ডিগোর মধ্যে সেই স্পন্সরশিপ কমপ্লিটলি বাটার। ন্যাশনাল ফুটবল টিম ইন্ডিগোকে কিছু সার্টেন ব্র্যান্ডিংয়ের স্পেস দেবে, ইন্ডিগো ন্যাশনাল ফুটবল টিমের অডিও, ভিডিও, প্রিন্ট, ইন্ডিগোর যে যে জায়গায় স্পেস আছে সেখানে তারা ব্যবহার করবে। ফুটবল প্রচার পাবে, ইন্ডিগো প্রচার পাবে। একটা মিউচুয়াল বাটারের প্রোগ্রামকে আটকে দেওয়া হলো এই কারণে যে কারণ করলে এই লোকটা তো বেশি কাজ করে দিচ্ছে, এত কাজ করলে তো বিপদেকে টেনে নামানো যাবে না, এবং তখন তুমি কিছু না কিছু করে বদনাম করো। অসংখ্য রয়েছে, আমি আপনাকে 4-5টা প্রজেক্ট, এআইএফএফের চ্যানেল আটকে দেওয়া, ইন্ডিগোর সাথে ডিল পিছিয়ে দেওয়া, আপনার এই একাডেমির কাজ পিছিয়ে দেওয়া, অসংখ্য জিনিস রয়েছে যেগুলো কোনো না কোনোভাবে আটকে বাধা দেওয়া হয়েছে, এবং সব সময় ফুটবলকে দুর্নাম করার চেষ্টা হয়েছে। আমি বলবো যেটা কালিদাসের কাজ। যদি ক্রিকেটের কোনো ব্যাটসম্যান শূন্যতে আউট হয়, ক্রিকেটের সাংবাদিক লেখে আজকে বিরাট হ্যাড এ ব্যাড ডে ইন অফিস, সচিন হ্যাড এ ব্যাড ডে ইন অফিস। আর ফুটবলে আপনি সর্বক্ষণ ফেডারেশনকে গালাগাল দেন, যে 2-5টা লোক যদি বা কো স্পন্সর হওয়ার কথা ভাবতো, 2-5টা লোক যদি বা লোক ফুটবলের সাথে যুক্ত হওয়ার কথা ভাবতো যে চোরেদের জায়গা কে যাবে ভাই। কালিদাস কেবলমাত্র ফুটবলকে পিছিয়ে নিয়ে গেছে, যতদিন কালিদাসরা থাকবে ততদিন ভারতীয় ফুটবল উন্নতি করবে না। আর কল্যাণ চৌবেকে দীর্ঘদিন ধরে আমি চিনি ব্যক্তিগতভাবে, এত বিস্ফোরক মেজাজে কোনোদিন দেখিনি। এবং ইগর স্ট্রিম্যাচের যেদিন সাংবাদিক সম্মেলন ছিল, সাংবাদিক সম্মেলন শেষ করার 5 মিনিটের মধ্যে আমি কল্যাণদাকে ফোন করেছিলাম। কল্যাণদা নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে 72 ঘন্টার মধ্যে এআইএফএফ রিপ্লাই দেবে। এআইএফএফ এর 72 ঘন্টার পরে অফিসিয়ালি রিপ্লাই দিয়েছিল, কিন্তু অফিসিয়ালি রিপ্লাইতে এক্সট্রা টাইম সন্তুষ্ট ছিল না। এক্সট্রা টাইম আজকে এই যে কল্যাণ চৌবের সঙ্গে কথোপকথন করলো এক্সট্রা টাইম, এবং তারপরে বেশ কিছু তথ্য উঠে এলো। এরকম ভবিষ্যতে আরও অনেক তথ্য এক্সট্রা টাইমের প্ল্যাটফর্মে উঠে আসবে, এক্সট্রা টাইম বাংলার প্ল্যাটফর্মে উঠে আসবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে দেখতে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।